নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বান্ধবীকে টোপ হিসাবে ব্যবহার করে আমডাঙ্গার তৃণমূল নেতাকে খুন। কি মিলছে মন্দারমণিকাণ্ডে যে তোলপাড় রাজ্য। হুগলিতে রচনার কাছে হেরে ভূত লকেট। পরাজয়ের জন্য দায়ী কে? এতদিনে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী। প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বাংলাদেশ বিএসএফের হাতে আটক উত্তর 24 পরগনার এক যুবক। চিন্তায় যুবকের পরিবার। কুয়েতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বিশাল বার্তা মোদির, শুনলে বুক ফুলে উঠবে আপনারও। বাংলাদেশকে হারিয়ে প্রথমবারেই ছোটদের টি-20 এশিয়া কাপ ভারতের মেয়েদের হাতে। সর্বনাশ। শেখ হাসিনাকে নিয়ে ভয়ঙ্কর তথ্য জানালো বাংলাদেশ। সঙ্গী নাকি হাসিনা পুত্র জয়। জঙ্গিদের কাছ থেকে মিলল ভারতের খতমতালিকা, অ্যাসাইনমেন্ট আসতেই জানা গেল বাংলায় হিংসার ছক। ফের তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, ভুগবে কোন কোন রাজ্য, কি সতর্কতা জারি করল হাওয়া অফিস জানুন। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। ব্যবসায়ী বন্ধুর প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক ছিল উত্তর 24 পরগনার তৃণমূল নেতা আবুল নাসারের। সেই ঘনিষ্ঠতাকে হাতিয়ার করেই কি তাকে মন্দারমণি নিয়ে গিয়ে খুন করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত এলাকায় আবুলের রহস্য মৃত্যুর তদন্তে নেমে এই প্রশ্নই ভাবাচ্ছে তদন্তকারীদের। জানা গিয়েছে, জমি ব্যবসার সুবাদে তৃণমূল নেতার বান্ধবীর সঙ্গে আলাপ হয়েছিল আবুলের ব্যবসায়ী বন্ধুর। ধৃত ওই যুবকের ব্যবসায় বড় অঙ্কের বিনিয়োগ করেছিলেন তৃণমূল নেতার রহস্য মৃত্যুতে ধৃত বান্ধবী। সম্প্রতি একটি লাভজনক জমি কেনার পরিকল্পনা করেছিলেন তাঁরা। সেখান থেকে তৃণমূল নেতাকে খুনের চক্রান্ত হয়েছিল কিনা ভাবাচ্ছে পুলিশকে। এজন্য ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। রবিবারই দুজনকে তোলা হচ্ছে আদালতে। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, কাঁথি আদালতে তোলা হলে ধৃত দুজনকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই মুহূর্তে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। শনিবার সেই কারণে হুগলির পান্ডুয়ায় এসেছিলেন মহাগুরু। জানা যাচ্ছে, হুগলি সাংগঠনিক জেলায় 3 লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। তবে এখনো অবধি জেলা নেতৃত্ব প্রায় 51,000 সদস্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এই তথ্য জানার পর বিজেপি নেতা খানিক অসন্তুষ্ট হন বলে খবর। মিঠুন এদিন বলেন, আমি বসের অর্থাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি। বসকে কি উত্তর দেব? মহাগুরু আরও বলেন, আমাকে ডেকে আনবেন। আমি মুড়ি গুড় খেয়ে প্রচার করব। তার রেজাল্ট হবে জিতে যাওয়া সিটে হার। কি লজ্জা! কথা দিয়েছিলাম বলে আমি এসেছি। না হলে পার্টিকে সময় দিয়ে কি লাভ? প্রধানমন্ত্রীকে আমি কথা দিয়েছি, আমার বিশ্বাস পার্টি শক্তিশালী হলে সব হবে। বস আমায় বলে রেখেছেন, নো মার্সি। যারা কাজ করবে না তাদেরকে সরে যেতে হবে। এরপরেই হুগলিতে লকেটের হারের কারণ হিসেবে গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেন মিঠুন। জানা যাচ্ছে, এদিন তার কাছে দলীয় কর্মীরাও দলে সমন্বয়ের অভাবের অভিযোগ করেছেন। এই মুহূর্তে মাত্র 10% কর্মী সক্রিয়ভাবে কাজ করেন। পরে এই নিয়ে মুখ খুলেন প্রবীণ নেতা। প্রেম মানে না কোনো বাধা। দেশ বা সীমান্তের কাঁটা তারও প্রেমের কাছে হয়ে যায় তুচ্ছ। লোকমুখে এই কথার চল রয়েছে, কিন্তু তা যে সত্যি, নিখাত প্রেমের জন্য যে অনেক কিছুই করা যায়, তার ফের প্রমাণ দিলেন বাগদার সুপ্রদীপ হালদার। গৃহবধূ প্রেমিকার সঙ্গে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে দেখা করতে গিয়ে আটক হয়েছেন তিনি। ফলে দুকুল হারিয়ে এখন তার ঠাঁই বাংলাদেশে। এদিকে ভারতে ছেলের অপেক্ষায় দিন গুনছেন মা প্রতিমা দেবী। সীমান্তের জেলা উত্তর 24 পরগনায় বাংলাদেশের কাছাকাছি হল বাগদা ব্লক। এই ব্লকের থোয়াডা ঘোষপাড়া গ্রামের বাসিন্দা সুভাষ হালদার ও প্রতিমা হালদারের একমাত্র ছেলে সুপ্রদীপ। ভিন রাজ্যে কাজ করতেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতে উপসাগরীয় স্পিক লেবার ক্যাম্প পরিদর্শন করেন এবং ভারতীয় শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কুয়েতে উপসাগরীয় স্পিক লেবার ক্যাম্প পরিদর্শন করেন এবং ভারতীয় শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। আমি দরিদ্রতম দরিদ্রদের ঘরে শৌচাগার চাই। 11 কোটি টয়লেট বানানোর কথা আমাদের মাথায় আছে। গরিবদের পাকা ঘর থাকতে হবে। এখন পর্যন্ত 4 কোটি পাকা বাড়ি তৈরি করে দরিদ্রদের দেওয়া হয়েছে, যার মানে অন্তত 15 থেকে 16 কোটি মানুষ সেখানে বাস করবে। তারপরও অনেক কিছু করতে হবে। প্রতিটি ঘরে কলের জল পৌঁছে দিতে কাজ করছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দরিদ্রের মর্যাদা এবং সম্মান, তার এই সব পাওয়া উচিত। অনূর্ধ্ব 19 মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে 41 রানে জয় পেল ভারত। 20 ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে নিকি প্রসাদের দল করে 7 উইকেটে 117 রান। জবাবে সুমাইয়া আক্তারের দলের ইনিংস শেষ হয় 76 রানে। এবারই প্রথম হল এই প্রতিযোগিতা। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করার সুযোগ অবশ্য তেমন কাজে লাগাতে পারেনি ভারতের মহিলা দল।
মূলত ওপেনার তৃষা গঙ্গাদির 47 রানে 52 রানের ইনিংসের সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌঁছয় ভারত। জয়ের জন্য 118 রানের লক্ষ্যমাত্রা পেয়েও সাফল্য পেল না বাংলাদেশের অনূর্ধ্ব 19-এর মহিলা দল। 55 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। বাংলাদেশের কোনো ব্যাটারি বলার মতো রান করতে পারেননি। সর্বোচ্চ জুয়ারিয়া ফেরদৌসের 22 রান। এছাড়া ওপেনার ফাহমিদা চোয়া করেন 18 রান। 18 ওভার 3 বলে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। আর তাতেই জয়ের উচ্ছ্বাসে মেতেছে ভারতের ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে সেদেশের দুর্নীতি দমন কমিশন। রবিবার সকালে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আখতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। আখতারুল ইসলাম বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়টি অনুসন্ধান শুরু হয়েছে। গত মঙ্গলবার 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। চিকেন স্নেক পথে বহুদিন ধরেই নজরে রেখেছে চীন। বাংলাদেশে অশান্তির বাতাবরণ তৈরি হওয়ায় এখন ওই এলাকায় গোলমাল পাকিয়ে উত্তর পূর্বের 7 রাজ্যকে অশান্ত করার ছক কষেছিল ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা। এমনকি উদ্দেশ্য ছিল এই 7 রাজ্যের বাইরে বাংলা এবং প্রতিবেশী রাজ্যগুলিকে অশান্ত করে তোলার। তবে তার জন্য নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট ছিল জঙ্গিদের কাছে। বাংলাকে সেফ করিডর রেখে যে ছক কষা হয়েছিল সেটা বদলে যায় অ্যাসাইনমেন্ট আসার সঙ্গে সঙ্গে। আর সেটাই ধৃত জঙ্গিদের থেকে জানতে পেরেছেন তদন্তকারীরা। গোয়েন্দা সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া জঙ্গিদের বেশ কিছু ধর্মীয় নেতা ও প্রভাবশালীদের তালিকা দেওয়া হয়েছিল। ওটাকে বলা হয় খতম তালিকা। এই খতম তালিকায় থাকা কয়েকটি নাম দেখে আত্মারাম খাঁচা হয়ে যায় এসটিএফ কর্তাদের। খুন করার পাশাপাশি এলাকা অশান্ত করা এবং জাতি দাঙ্গা লাগানোর নীল নকশাও তৈরি করে ফেলেছিল জঙ্গিরা। বাংলাদেশে এখন ইউনূস সরকারের জমানায় জেলে থাকা জঙ্গিরা মুক্তি পেয়ে গিয়েছে। আর তারপরই ভারতকে টার্গেট করেছে। বাংলাসহ প্রতিবেশী রাজ্যগুলিকে অশান্ত করাই বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলির মূল উদ্দেশ্য। ধৃত জঙ্গিরা বিশেষ ফোন অ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত। তাতে পাকিস্তানের কিছু জঙ্গির যোগও ছিল। এখন এই ধৃতদের সহযোগী কারা সেটার খোঁজে রয়েছেন গোয়েন্দারা। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। তামিলনাড়ু থেকে 700 কিলোমিটার দূরে ফের তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। ফলে নতুন করে ফের তৈরি হয়েছে আশঙ্কার কালো মেঘ। এই নিম্নচাপ যদি সঠিকভাবে এগিয়ে যেতে পারে তাহলে ফের সমুদ্রতীরের রাজ্যগুলিতে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আইএমডি ইতিমধ্যে জানিয়েছে, এখন শীতের সময় হলেও বঙ্গোপসাগরে যে বারে বারে নিম্নচাপ তৈরি হচ্ছে তার জন্য এই শীতের সময়তেও বৃষ্টির মুখ দেখতে হবে সকলকে। আগামী 24 ঘন্টার মধ্যে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। সমুদ্র থেকে ফের নতুন করে জল তুলবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আগামী কয়েকদিনের মধ্যে ফের নতুন করে সকলকে ভোগাবে। এর প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশার বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি হবে। আবহবিজ্ঞানীরা মনে করছেন ঘূর্ণি ইস্ট বেঙ্গলের পর বঙ্গোপসাগরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখান থেকে এই ভরা শীতেও বেশ কয়েকটি এমন নিম্নচাপ তৈরি হবে। সেখান থেকে এর গতিপথ এবার কোন দিকে যাবে তার দিকেই নজর রয়েছে সকলের। চলতি সপ্তাহে শুক্র এবং শনিবার বৃষ্টিতে ভিজেছে পশ্চিমবঙ্গবাসী। রবিবার থেকে ফের পরিষ্কার হয়েছে আকাশ। স্বস্তি ফিরেছে সকলের মধ্যে। তবে এরপর যদি ফের নতুন করে নিম্নচাপ তৈরি হয়ে থাকে তাহলে এরাজ্যেও ফের বৃষ্টির দেখা মিলতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।